Khan and Jain Limited is considering raising short-term fund to meet its working capital requirement by the factoring its account receivable. অর্থাৎ খান অ্যান্ড জেন লিমিটেড কিছু স্বল্পমেয়াদী উৎস থেকে কিছু অর্থ তুলতে চায় তাদের চলতি মূলধন মানে প্রয়োজন পড়ায়। তো রিলেভেন্ট কস্ট আর ডাটা গিভেন বিলো, কিছু প্রাসঙ্গিক তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো অ্যানুয়াল ক্রেডিট সেলস, আমার এখানে অ্যানুয়াল ক্রেডিট সেলস কি দেওয়া আছে 36 লক্ষ টাকা। তো আমার অ্যানুয়াল ক্রেডিট সেলস তো আর বের করা লাগবে না, লাগবে? অ্যানুয়াল না। ক্রেডিট সেল বের করা আছে। এরপরে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এটাও দেওয়া আছে, এসিপি। এরপরে দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স কত 80%। তো 80% যদি হুম। অ্যাডভান্স থাকে তাহলে 20% হচ্ছে আমার রিজার্ভ আছে। ফ্যাক্টরিং কমিশন কত 3.5%। অর্থাৎ আমি যে হুম। ব্যাংকের কাছে থেকে আমার ব্যাংকটা ভাঙাবো তাকে আমাকে 3.50% টাকা দিতে হবে। ইন্টারেস্ট রেট 12% অ্যানুয়ালি। ব্যাড ডেপ্ট অ্যানুয়াল 1.5%। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5%। একটা পূর্ণাঙ্গ অঙ্ক দেওয়া আছে। এরা বলছে হোয়াট অ্যামাউন্ট উইল গেট বাই কোম্পানি ইন অ্যাডভান্স, আমাদের কত টাকা অ্যাডভান্স দিতে হবে। অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট কত, এরপর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর কত, এবং এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ফ্যাক্টরিং কত। তাহলে এই অঙ্কটা একেবারে পূর্ণাঙ্গ একটা অঙ্ক আছে আমাদের সামনে। তো আমরা দেখি কী কী করা লাগবে। তো আমাদের প্রথম যে আমাদের স্টেপটা, সেখানে আমাদের করতে হবে কি অ্যানুয়াল ক্রেডিট সেল বের করতে হবে, যেটা আমাদের বের করা আছে। তারপর আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। তো এই অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল বের করার জন্য আমাদের কী করতে হবে, এসিএস ইন্টু এসিপি দিতে হবে, এসিএস ইন্টু এসিপি। তো এসিএস আমার দেওয়া আছে এবং এসিপিও কি আমার দেওয়া আছে। দেখো আমাদের দেয়া। কিন্তু যে তথ্য দেওয়া আছে সেখান থেকেই আমরা বের করতে পারি। এটা যে মুখস্থ করতে কষ্ট হয়, কিন্তু তুমি যদি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো দেখবে যে তোমার মাথায় অটোমেটিক গাইতে গেছে। তো এসিএস ইন্টু এসিপি, এসিএস ইন্টু এসিপি মানে অ্যানুয়াল ক্রেডিট সেলস ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইড বাই 360। তাহলে আমরা কী পাবো, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাবো। কত পাইলাম, 7,20,000 টাকা। 20,000 টাকা। 7,20,000 টাকা। তবে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে ক্রেডিট সেলসের থেকে তোমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অবশ্যই কম হবে, ঠিক আছে? হুম। কেননা হুম। কম হবে, তোমার যদি অ্যাকাউন্ট রিসিভেবল যদি এতই বেশি হয় তাহলে তো তোমার সেলস তো সবই বাকিতে হয়। কিন্তু আমার 72 দিনে কয় মাস হয়, 1.5 মাসের মতো, তাই তো? আচ্ছা আসো, এরপরে এআরটিও আমাকে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করতে হবে, ঠিক আছে? টার্নওভার বের করি। তো টার্নওভার কেন বের করতে হবে, টার্নওভার বের করতে হবে কারণ পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করার জন্য টার্নওভার লাগে, এই জন্য টার্নওভারটা আমার বের করতে হবে। তো দেখো টার্নওভার 360 ডিভাইড বাই এসিপি, 360 ডিভাইড বাই এসিপি যদি দেই তাহলে কত আসে, 5 টাইম আসে। অথবা আমরা আরেকটা সূত্র ব্যবহার করছিলাম যে আমাদের যে অ্যানুয়াল ক্রেডিট সেলসকে যদি আমরা এআরআর দ্বারা ভাগ দিই তাহলেও কি বের হবে, টার্নওভার বের হবে। আমরা চাইলে এখানে 36 লাখকে 7,20,000 দিয়ে যদি ভাগ দিই তাহলেও এই 5 টাইমে বের হবে, ঠিক আছে? তো আমরা এই সূত্র ব্যবহার করতে পারি বা আমাদের এই সূত্রটাও ব্যবহার করতে পারবো। তারপর পিরিয়ডিক ইন্টারেস্ট বের করি, তাহলে পিরিয়ডিক ইন্টারেস্ট কত, এটা 12% হচ্ছে 1 বছরের সুদ। তো আমাদের এইটা কয়বার আপ ডাউন করে, আমাদের 5 বার আপ ডাউন করে, এই জন্য 5 দিয়ে ভাগ। তাহলে আমাদের কত বের হলো, 2.40, ঠিক আছে? এরপর আমার কাজ হচ্ছে নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করা। নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করার জন্য আমাকে প্রথমেই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমার তো বের করাই আছে 7,20,000 টাকা, তো 7,20,000 টাকা সেটা লিখতে হবে। এরপর বাদ দিতে হবে কি রিজার্ভ কত 20%। এটা কিন্তু এইখানে দেওয়া আছে, দেখো ফ্যাক্টর উইল অ্যাডভান্স 80%, তাহলে 80% আমার কি অ্যাডভান্স আছে, তাহলে 20% কি আমার রিজার্ভ আছে। তো 20 দিয়ে গুণ দিলাম। এরপর পাবো কি গ্রোস অ্যাডভান্সের পর বাদ দিতে হবে কি ফ্যাক্টরিং কমিশন। এখন দেখো কমিশনটা কোনটার উপর ধরছে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর ধরছে, ঠিক আছে? তারপর বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভান্স, সেটা কি অ্যাডভান্স 5,50,800। তো 5,50,800 থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট, এবং ইন্টারেস্ট কত, এই যে 2.40%। এখানে কিন্তু দেওয়া ছিল 12%, সেই 12% না কিন্তু। তো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেইটা অ্যাডভান্সের উপরে আমার চার্জ করতে হবে। তো চার্জ করার পর পাইলাম কত, 13,219। তারপরে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে কি নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করলাম।
এরপরে দেখো 5 নাম্বার ধাপ হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট। নেট পিরিয়ডিক কস্ট কি কি? আমার ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট, এই দুইটা আমার খরচ। তো খরচ আমি যোগ করলাম, যোগ করার পর এখন আমার কিছু সেভ হয়েছে। কি সেভ হচ্ছে? আমার ব্যাড ডেট এক্সপেন্স আমার লাগতেছে না, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও কি আমার লাগতেছে না। সেইটা কত? সেটা একটা হচ্ছে 1.20% আর একটা হচ্ছে 0.5%। তো সেইটা কিসের উপর ধরতে হবে? অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবলের উপর ধরতে হবে। এই অনেকে কাজটা করে কি, এই সেলসের উপরে ধরে। ব্যাড ডেটস সাধারণত সেলসের উপরে ধরে, কিন্তু আমাদের ব্যাড ডেটটা সাধারণত অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে ধরতে হয়। কারণ অ্যাকাউন্ট রিসিভেবল কি আমার কাছে পাওনাদার, সে পাওনাদারটাই তো আমাদেরকে টাকা দিবে না। তা আমি ধরলাম ব্যাড ডেটস ধরলাম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ধরলাম। ধরার পর সেই দুইটা যোগ করে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। তো 38,419 থেকে 19,440 বাদ দেওয়ার পর থাকে 18,979। তো এখন আমাকে কি বের করতে হবে? দেখো আমার যেটা চাইছে প্রথম প্রশ্নে, কোম্পানির অ্যাডভান্স কত, তাহলে অ্যাডভান্স কত? 5,37,581। তো সেটাই লিখলাম 5,37,581। এখন অ্যানুয়াল কস্ট কত? অ্যানুয়াল কস্ট হচ্ছে এনপিসি, মানে নেট পিরিয়ডিক কস্ট ইন্টু ARTO। তাহলে এনপিসি আমরা এই বের করছি। এই সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে। এটা যদি আমাকে ওইভাবে রিকোয়ারমেন্ট এইভাবে যদি আলাদা আলাদা করে না চাইতো, তাও কিন্তু আমাদের বের করতে হতো। তো বের করলাম, আমাকে বের করলাম এই যে আমাদের পিরিয়ডিক কস্ট বের হইলো। এরপর হচ্ছে এপিআর। এপিআর কি? এসি ডিভাইড বাই এনপিএ, যেটা আমাদের একটু আগে স্লাইডেও দেখাইলাম। তাহলে আমার অ্যানুয়াল কস্ট কত? 94,895 ভাগ হচ্ছে এনপিএ 5,37,551। তো গুণ দিলাম 100। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিং কস্ট। ফ্যাক্টরিং কস্ট। এখন ইএআর মানে এফেক্টিভ রেট। আমরা যখন প্রকল্প তুলনা করব, অনেকগুলো খাত থাকবে, সোর্স থাকবে আমাদের হাতে, যে আমরা শর্ট টার্ম মানে কস্ট অফ কমার্শিয়াল পেপারের মাধ্যমেও নিতে পারি, ফ্যাক্টরিংয়ের মাধ্যমেও নিতে পারি, আবার ব্যাংক লোনের মাধ্যমেও লিখতে পারি, অথবা কস্ট অফ ট্রেড ক্রেডিটের মাধ্যমেও নিতে পারি। তখন আমাকে অবশ্যই ইফেক্টিভ রেট বের করতে হবে। অবশ্যই কী করতে হবে? ইফেক্টিভ রেট বের করতে হবে। দেখো ইফেক্টিভ রেট বের করতে গিয়ে আমাকে 1 + r - 1 ইন্টু 100। তো 1 তো 1, আর কোনটা? আর হচ্ছে আর এর মানটা এখানে বের করে নেয়। আর এর মান এই পাশে দেওয়া আছে, দেখো এনপিসি ডিভাইড বাই এনপিএ। অর্থাৎ এই যে আমরা বের করছি নেট পিরিয়ডিক কস্ট, তাকে কি দিয়ে ভাগ দিতে হবে? এনপিএ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি আর এর মান। আর এন এর মান কোনটা? এন এর মান হচ্ছে আমাদের যে এই ARTO, ঠিক আছে, মানে যেটা টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মানটাই কি এন এর মান। তো সেটা দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা ক্যালকুলেশন করার পর আমরা পাবো কত? 18,000,94।